চিন্ময় দাসের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য, সাম্প্রদায়িক উগ্রতা রুখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় অন্তর্বর্তী সরকার। ইসকন নিষিদ্ধে সিদ্ধান্ত নেবে সরকার, হাইকোর্টের হস্তক্ষেপের বিষয় নয়, ব্যক্তির অপরাধের জন্য সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার। আইনজীবী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, চট্টগ্রামে কর্মবিরতিতে সহকর্মীরা, দৃষ্টান্তমূলক বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির। স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ গড়ার চ্যালেঞ্জ, বলেন তারেক। সতর্ক থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং কারাগারে বন্দী 5 শতাধিক বিডিআর সদস্যদের মুক্তি দাবি। 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ করবেন নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড আজকে 16 বছর ধরে কারাগারে, আমি একা দীর্ঘ জীবন যাবৎ কাটাচ্ছি। আমার বাবা জেলখানাতে মারা গেছে বিনা চিকিৎসা না পাওয়ানে। আমার ভাই আজকে জেলে আছে। আমাদের আজকে একটা আমাদের মুক্তি চাই আজকে বিডিআর গুলো। দর্শক, সংবাদরতে শুনছিলেন একেএসটিএম টিপার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, কোনো ব্যক্তির অপরাধের জন্য সংগঠন নিষিদ্ধের পক্ষে নয় সরকার। এদিকে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে একথা জানান তারা। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয়। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। একই সঙ্গে দাবি তোলা হয় ইসকনকে নিষিদ্ধেরও। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপুর প্রতিবেদন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ ও কাকলির মোড় ঘুরে আদালতের মূল ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল দে কলেজের শিক্ষার্থীরাও নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে। অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে এবং বিদেশিদের অনুপ্রবেশের সুযোগ করতে না পারে, সে কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এদিন সকালে শরীয়তপুর জেলার উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর ওলামা পরিষদ। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা সহ আরও অনেক আইনজীবী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে আইনজীবী হত্যার ঘটনায় এখনো থমথমে চট্টগ্রামের পরিবেশ। আদালতের সামনে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে আইনজীবী সমিতি সহ অন্যান্য আইনজীবীরা। সংঘর্ষের ঘটনায় 3টি মামলায় আসামি করা হয়েছে প্রায় 1,500 জনকে। এখনো পর্যন্ত গ্রেফতার 33 জন। তবে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
সহকর্মী একে নাজিমের রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে। আদালতের সামনে সাইফুল হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে আদালত পাড়া এলাকায় মানববন্ধন করে আইনজীবী সমিতি। এতে সংহতি প্রকাশ করেন সব আইনজীবীরা। এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা। আলিফকে আজকে হত্যা করেছে, কালকে আমাকে, পরশু আপনাকে হত্যা করেছে। সুতরাং আদালত অঙ্গনে যে যারা এই পরিবেশ নষ্ট করেছে, ন্যাশনাল জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রী পরিষদ ন্যাশনাল পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে খুনি ওদের সবার শাস্তি দাবি চাই। এবং আমার এলাকায় থেকে কখনো এই ভাইয়ের ক্লিয়ারের পক্ষ হয়ে আমি বলছি, কোন ভাই এর বিপক্ষে কোন লয়ার বা কোন আইনজীবী আমাদের ভাইয়ের আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এসব মামলায় আসামি করা হয়েছে 1476 জনকে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 26 জন পুলিশের উপর হামলা করেছে এবং 7 জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত বলে জানায় পুলিশ। তবে এখনো কোনো মামলা হয়নি আইনজীবী সাইফুল হত্যার ঘটনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানান হাইকোর্ট। বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। আদালত বলেন, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ চলছে সারা দেশে। এই ঘটনা নিয়ে চিন্তিত দেশের সর্বোচ্চ আদালত। তাই তো বুধবার হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। সেই সাথে এই হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও গ্রেফতার বিষয়েও আদালতকে অবহিত করা হয়। এ সময় ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানান আদালত। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলেও জানান উচ্চ আদালত। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। তো উনিও এই একই কথাই বলেছেন যে যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে, মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সমিতির সম্পাদক বলেন, এই হিন্দুত্ববাদী সংগঠনটি নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ করার চ্যালেঞ্জ। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের টিম গঠন করা হবে। আবারও চালু করা হবে নতুন করে অনুষ্ঠান। খেলাধুলা সহ যুব উন্নয়নে জোর দেওয়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা।
আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন নিয়ে একটি প্রশ্নই তোলা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আর নিজেদের ক্ষমতা দীর্ঘ করতে আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে বিকৃত করে নিজেদের উপযোগী বয়ান তৈরি করেছিল তা থেকে বের হয়ে সঠিক ইতিহাস তুলে ধরতে দাবি করেছেন জাতির সামনে। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান চেষ্টার আলামত দেখা যাচ্ছে চারপাশে। সাইফুল ইসলাম আলিফের বর্বর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে, যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য, সংবেদনশীলতা, তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ কিন্তু আমরা তৈরি করেছি। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সব সংস্কার শেষ করে যারা নির্বাচন চায় তাদের জনগণের উপর আস্থা নেই। অভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নিতে না পারলে বিপদগামী হওয়ার শঙ্কাও জানান তিনি। সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। সবকিছু সংস্কার করে পরিষ্কার করে ফেলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে নেয়ার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া একটি জটিল কাজ হলেও এ কাজটি এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। 53 বছরেও ক্ষমতা হস্তান্তরের একটি শান্তিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য অটুট রেখে কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে হবে, নইলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ যেন একটু ভালো থাকে সে ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্য অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির বলেন, দেশ কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের দিকে আগাতে পারে এবং জাতীয় ঐক্য কিভাবে ধরে রাখা যায় সেসব বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তারা। জানান, ন্যূনতম সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া প্রয়োজন। আসন্ন রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি। দলমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন
এক থাকতে পারে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের আমির। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। দেখছেন সংবাদ রাত। 15 বছর আগে বিডিআর বিদ্রোহের সময় ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিহতের স্বজনেরা। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচন সহ ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিতে আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ করবে তারা। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধনে স্বজনেরা 5 শতাধিক বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান। শিউলি রায়ের প্রতিবেদন। বিগত সরকারের নীল নকশায় ষড়যন্ত্রের ফলশ্রুতি স্বরূপ 16 বছর ধরে বিনা বিচারে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন শতাধিক বিডিআর সদস্য। হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও বিস্ফোরণ আইনের মামলায় অনেকে এখনো কারাগারে বন্দী। কারো ভাই, কারো পিতা, কারো সন্তানের পক্ষে মানববন্ধনে দাঁড়ানো মানুষগুলো কতটা অমানবিকভাবে জীবনযাপন করছেন তারও বর্ণনা দেন পরিবারের সদস্যরা। আমার আপন ভাই, আর আজকে 16 বছর ধরে জেলখানায়, ওনার কোনো মামলা নাই, উনি হচ্ছে শুধু বিস্ফোরকের জন্য আটকা পড়ছে। বিডিআর মামলা ছিল, ওটা 7 বছর ছিল, ওটাতে খালাস, মানে 7 বছরের জেল হয়েছিল, তারপরে তো খালাস পেয়ে গেছে। আর হত্যা মামলা যা মামলা করেন সব কিছুতেই খালাস, শুধু বিডিআর বিস্ফোরক মামলার জন্য আটকা পড়ে রয়েছে। নিরপরাধ যারা বিডিআর সদস্য এখনো জেলে আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা আশা রাখি। কোন আইনের ধারা উপধারা অনুযায়ী, কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে। ইতিমধ্যে 56 জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে কারাগারে মারাও গেছেন। আমার বাবা আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে মারা গেছে। আমার 2 ভাই কারাগারে আজকে জেল খাটতেছে। বিডিআররা কেন জেল খাটছে? আজকে আমার হাজবেন্ড বিডিআর সদস্য পরিবার আমার বিয়ের 22 দিন পরে জেলে আসছে। আমরা রীতিমতো প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনাপ্রধান, বিধি প্রধান প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই, কোনো সদুত্তর পাই নাই। আমরা এই ব্যাপারে আমরা হতাশ। অন্যদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা, জানান আইনজীবী সাকিব রহমান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে রেকর্ড 167 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 28,000। ডেঙ্গুর সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা জটিলতায় দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি হতে হচ্ছে রোগীদের। এই অবস্থায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সরকারের নেওয়া কোনো পদক্ষেপই তেমন কাজে আসছে না বলে অভিযোগ কীটতত্ত্ববিদদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর কাফরুল এলাকার মোহাম্মদ ইউসুফ 1 সপ্তাহের জ্বরের সঙ্গে ডায়রিয়া, রক্তক্ষরণের কারণে বাড়তি অক্সিজেন নিতে হচ্ছে। আছেন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। প্রথম কয়েকদিন বাসায় চিকিৎসা নিলেও 3 দিন পরই দেখা দেয় শারীরিক নানা জটিলতা। একই অবস্থা পাশের বেডে থাকা মাদারীপুরের হৃদয়ের। প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় এবং তার সাথে তার শ্বাসকষ্ট এবং নাক থেকে ব্লাড বের হচ্ছে। জ্বর আসলে 105 থেকে 102 পর্যন্ত, আর পাতলা পায়খানা ওইটাই থাকছে কন্টিনিউয়াস সব সময়। হাসপাতালে আসা রোগীদের এবার দীর্ঘমেয়াদী জ্বরের সঙ্গে দেখা দিচ্ছে নানা জটিলতা। বড়দের টাইফয়েডের সঙ্গে শিশুরা ভুগছেন নিউমোনিয়ায়। প্রায় 14-15টা টেস্ট করছে, আল্ট্রাসাউন্ড সহকারে, এক্সরে সহকারে। এখন এসে বলতেছে যেহেতু প্রথমের নাম দিছিল অজানা রোগ। 5টা হাসপাতাল থেকে ফেরত দিছিল, তারপরে এখানে আসার পরে আইসিইউতে ভর্তি রাখছিল 2 দিন।
চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 90,000-এর বেশি, আর মৃত্যু হয়েছে 482 জনের, যার মাঝে 167 জনের মৃত্যু দেখেছে নভেম্বর। চিকিৎসকরা বলছেন দেরিতে চিকিৎসা নিতে আসা, পানি শূন্যতা সহ নানা কারণে মৃত্যুর ঘটনা বেশি ঘটছে। যারা আসছে আমাদের কাছে প্রত্যেকেই কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসে, পরিমাণ মতো বা পরিমিত পানি পান করছে না, ফলে তার ডিহাইড্রেশন হচ্ছে এবং ওইখান থেকে তার ব্লাড প্রেশার এবং অন্যান্য অবস্থাগুলো একটু খারাপের দিকে চলে যায় এবং তারাই কিন্তু হাসপাতালে ভর্তি হয়। অন্য বছরগুলোতে নভেম্বরের শেষ দিকে ডেঙ্গুর সংক্রমণ কমে আসে, তবে এবার ডিসেম্বরে উচ্চ সংক্রমণ থাকবে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। সারা ডিসেম্বর মাসেই কিন্তু আপনার ডেঙ্গু থাকবে, এমনকি এই ডেঙ্গুর এই বছরের যে এই যে এপিডেমিকই এটার যে রেশ, সেটা আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। শুধুমাত্র মশা দমন করেই আপনি কিন্তু ডেঙ্গু সমস্যার সমাধান হবে না। মশা দমনের সাথে সাথে এই যে ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, এই জন্য ভাইরামিক পেশেন্টের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় না যেতে পারে, তার জন্য অ্যাকশন নিতে হবে। ডেঙ্গু নিধনে স্থানীয় সরকারের নেওয়া কোনো পদক্ষেপই কাজ করছে না। সমস্যা উত্তরণে নিবিড় গবেষণা ও স্থায়ী পরিকল্পনার দাবি নাগরিকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আর্থিক খাতে স্বস্তি এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাপিডের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর দেবপ্রিয় জানান, আগামী 6 মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, গেল 3 মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে তেমনি উদ্বেগও রয়ে গেছে। তবে এছাড়াও এত দিনেও কেন দুর্নীতি ও লুণ্ঠনের সম্পদ সরকার বাজেয়াপ্ত করেনি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা, এই 3টে বিষয় একই সূত্রে গাঁথা। এটা একটা অন্যতম প্রধান আমাদের লক্ষ্য হতে হবে পরবর্তী 6 মাসের জন্য। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না আইনানুগ পদ্ধতির ভিতর দিয়ে? দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন রিজওয়ানা হাসান। সকালে সেগুনবাগিচায় নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সমাপ্ত পরিকল্পনার প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। পরিকল্পনার বেশ কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে রিজওয়ানা হাসান বলেন, অতি দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করে ফেলতে হবে। কক্সবাজারে জমি আগ্রাসন ও খুলনা যশোরে চিংড়ি চাষিরা পাইপিং করছে অভিযোগ করে তিনি বলেন, কৃষি জমি সুরক্ষা আইনের সাথে সারা দেশে জমি সুরক্ষা আইন বাধ্যতামূলক করে ফেলতে হবে। কুয়াকাটা প্রকল্পে গলফ কোর্স ও বিমানবন্দর নির্মাণ প্রস্তাবের সমালোচনাও করেন রিজওয়ানা হাসান। মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো আমি এইটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। যখন রিচার্জের কথা বলে, গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে, কিন্তু সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে। দর্শক, ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।